আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো, তাই না? তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো তাহলে দেরি না করে ভিডিওটি জলদি জলদি করে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। মায়া আসার পরে মায়াকে অয়ন জিজ্ঞেস করল, আচ্ছা মায়া, তুই হুসাইনের ব্যাপারে কি সিরিয়াস? মায়া বলল, অয়ন বলল, কি আছে ওর মাঝে যে তুই ওর পেছনে লেগে আছিস? মায়া বলল, কি আছে সেটা জানি না, তবে ওকে ছাড়া যে আমি শূন্য এতটুকুই জানি। অয়ন বলল, দেখ, ও চাই তুই এই ব্যাপারটাকে নিয়ে বাড়াবাড়ি করিস না, তাহলে হয়তো ওর বন্ধুত্বটাও হারাবি। মায়া বলল, আচ্ছা, ও কি এসব কথা বলেছে তোকে? অয়ন বলল, শোন, তুই ওর পরিবেশে কখনোই থাকতে পারবি না, ভালো হয় তুই ওর জীবন থেকে সরে দাঁড়া। মায়া বলল, এই অয়ন, তুই তো আমাকে একটু বুঝ প্লিজ, ওকে একটু বুঝা প্লিজ, আমি তোর পায়ে পড়ি রে। অয়ন বলল, নিজেকে এখন ফাটা বাঁশের চিপায় পড়ে থাকার মতো লাগছে। মায়া বলল, প্লিজ প্লিজ প্লিজ। আমি বললাম, তুই ওকে আর একটু বোঝা, না হলে ও আমার ওপর এসব ভূত চেপে থাকবে। আমি ওপাশ থেকে অয়নকে বুঝিয়ে বললাম, দেখ বন্ধু, তুই ওকে আর একটু বোঝা, না হলে আবারও এসব ভূত চেপে বসে থাকবে। অয়ন বলল, মায়া, তুই এত পাগলামি করিস কেন? দেখ, ও হলো বস্তির ছেলে, আর ওর সাথে তোর মতো এত বড় ঘরের মেয়েকে মানায় না রে। মায়া বলল, তুই এসব বলছিস কেন? অয়ন বলল, বলতেছি কারণ ও ছোট লোক আর তোর সাথে যায় না, তুই ওকে ছেড়ে দে। মায়া রেগে গিয়ে বলল, দেখ, আমার কিন্তু খুব রাগ উঠতেছে, ওকে নিয়ে যদি আর এমন কথা বলিস কখনো, তাহলে তোকে লাথি মারবো বলে দিলাম। অয়ন বলল, ওকে, তুই যেটা ভালো বুঝিস সেটাই কর, পরে আমাকে বলবি না, তুই থাক, আমি গেলাম। অয়ন মায়াকে আঙ্গুল মুখে দিয়ে চুপ থাকতে বোঝালো। মায়া কিছু বুঝতে পারার আগে চুপ করে বসে রইল। এরপর অয়ন আমাকে বলতে লাগলো, হুসাইন সবই শুনল, আচ্ছা তুই ভেবে দেখ এখন কি করবি। আমি বললাম, ওকে, এই বলেই ফোনটা রেখে দিল। অয়ন আমাকে বলল, হুসাইন, তুই তো সবই শুনলি, আচ্ছা তুই এখন ভেবে দেখ কি করবি। এই বলেই ফোনটা রেখে দিল। আমিও ফোনটা রেখে দিলাম। আর ওইদিকে অয়ন কান থেকে ব্লুটুথ সরিয়ে মায়াকে বলল, এবার বুঝলি তো কেন এতক্ষণ হুসাইনকে পচাচ্ছিলাম? মায়া বলল, ও কি তাহলে এতক্ষণ সবই শুনেছে? অয়ন বলল, মায়া বলল, তোদের কি হয়েছে একটু বলবি বুঝিয়ে? অয়ন বলল, কিছুই হয় নাই, তবে তোকে যা বলছি তা একটু শোন। মায়া বলল, তো কি বলবি তুই আমাকে বল। অয়ন বলছে, আসলে আমিও চাই তুই হুসাইনের হ, কিন্তু হুসাইন সবকিছু ভালোভাবে চিন্তা বিবেচনা করেই কথা বলে, তাই আমি ওকে বোঝাতে পারি না, তবে এখানে তোরও একটা ভুল আছে। মায়া একটু ভেবে বলল, তা আমার কি ভুল এখানে বলতো? অয়ন বলল, তুই হুসাইনকে প্রপোজ করতে গেলি কেন? ওকে আগে নিজের জালে ফাঁসিয়ে তারপর না হয় প্রপোজ করতি, বলতি কোথাকার। মায়া বলল, অয়ন বলল, আচ্ছা আগে বল, আঙ্কেল আন্টি কি জানে যে তুই হুসাইনকে ভালোবাসিস? মায়া বলল, আমি বলে দিয়েছি আব্বু আম্মুকে। অয়ন বলল, কি বলেছে আঙ্কেল আন্টি? মায়া বলল, ওনারা বলেছে আমি যাকে পছন্দ করি ওনারা তাকে মেনে নেবে, আর হুসাইনকে তো ওনারা আরো আগে মেনে নেবে। অয়ন বলল, ওকে, তাহলে তুই ওর পেছনে লেগে থাক, বাকিটা আমি দেখছি।
মায়া বলল, প্লিজ ওকে একটু বুঝিয়ে বল যেন রাজি হয়ে যায়। প্লিজ অয়ন, প্লিজ। অয়ন বলল, আরে বোকা, বললাম না আমি দেখছি। ওকে জালে ফেলে অয়ন বলল, আরে বোকা, বললাম না আমি দেখছি। ওকে জালে ফেলে হলেও তোর করে দেব, কথা দিলাম। মায়া বলল, থ্যাঙ্কস। জানিস আমি না ওকে খুব ভালোবাসি, না পেলে নিজেকে শেষ করে দেব বলে দিলাম। এই বলেই মায়া কাঁদো কাঁদো মুখ করে নিল। অয়ন বলল, ওই প্লিজ কাঁদিস না রে, প্লিজ প্লিজ। মায়া বলল, জানিস ও এমন আচরণ করবে আমি কখনোই ভাবতে পারিনি। এটা বলেই মায়া ফুপিয়ে কাঁদতে লাগলো। অয়ন বলল, মায়া প্লিজ কাঁদিস না, এটা পাবলিক প্লেস, তুই কান্নাটা থামা। মায়া কান্নাটা থামিয়ে দিল। অয়ন বলল, শোন আমি তোকে কথা দিলাম। অয়ন বলল, শোন আমি তোকে কথা দিলাম, হুসাইন তোর হবেই। এখন আমি উঠি, কালকে দেখা হবে। এই বলেই দুইজনে বেরিয়ে গেল। পরের দিন সকালে রেডি হয়ে আবারও বাসে করে চলে গেলাম কলেজে। কলেজে এসেই অয়নের সাথে দেখা। অয়ন বলল, কি রে মামা, আজকে এত লেট করে আসলি যে? আমি বললাম, আজকে একটু কাজ ছিল বাসায় তাই। অয়ন বলল, তা কি ভাবলি আজকে সারাদিন? অয়ন বলল, তা কি ভাবলি আজকে সারা রাত? আমি বললাম, দেখ আমি যতই ভাবি না কেন আমি ওকে জেনে বুঝে জাহান্নামে আনতে পারি না। অয়ন বলল, আচ্ছা তুই আমাকে একটু বলবি যে ওকে মেনে নিতে সমস্যাটা কোথায়? আমি বললাম, সমস্যাটা অনেক জায়গায়। দেখ ও আমার ফ্যামিলিতে এসে নিজেকে মানিয়ে নিতে পারবে না, ওর জীবনটা তেজপাতা হয়ে যাবে, তা তুই বুঝিস? অয়ন বলল, দেখ ও হয়তো তোর জন্য সব করতে পারে, ও হয়তো তোর ফ্যামিলির সাথে নিজেকে মানিয়ে নিতেও পারবে। আমি বললাম, প্লিজ এখন এমন হাস্যকর কথা বলিস না তো, প্লিজ, এখন হাসতে পারবো না। অয়ন বলল, এখানে হাসির কি বললাম? আমি তাকে কোনো জবাব না দিয়ে তাকে বললাম, আচ্ছা অয়ন, তুই আমাকে কিছু প্রশ্নের উত্তর দে। অয়ন বলল, বল। আমি বললাম, আচ্ছা যে মেয়ে নিজের হাতে কখনো কফি বানিয়ে খায় না সে নাকি আমার সংসারের পুরো কাজ করবে, এটা কখনো? আমি বললাম, আচ্ছা যে মেয়ে নিজের হাতে কফি বানিয়ে খায় না সে আবার আমার সংসারের সব কাজ করবে, এটা কি আদৌ সম্ভব? আর আমাদের এত টাকা নেই যে ওর জন্য আমি কাজের বুয়া রাখবো। অয়ন এবার চুপ হয়ে গেল আর আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। আমি বললাম, শোন, আবেগটা থাকে কিছুক্ষণ, তারপর সব কিছু শেষ হয়ে যায়। থাক, তোকে এসব বলে লাভ নাই, কারণ তুই এগুলা বুঝবি না। চল এবার ক্লাসে যাই। অয়ন বলল, একটু পরে ক্লাসে যাই, আগে চল একটা জায়গায়। আমি বললাম, ক্লাসে পরে যাব। অয়ন বলল, ক্লাসে পরে যাব, আগে চল মায়ের সাথে দেখা করে আসি। আমি বললাম, তুই যাও, আমি গেলাম ক্লাসে, না হলে আবার আমাকে দেখলেই শুরু হয়ে যাবে ওর পাগলামিটা। আমি বললাম, অয়ন বলল, তুই আয়, আমি আছি না। আমি বললাম, ওকে চল। এই বলেই দুজনে চলে গেলাম বাগানে। কারণ মন খারাপের সময় মায়া এখানে বসে থাকে। গিয়ে দেখি ও পুকুরের দিকে মুখ করে বসে আছে। তাই পেছন থেকে অয়ন ডাকলো মায়াকে। অয়ন বলল, কিরে মায়া? অয়ন বলল, কিরে মায়া, তুই এখনো এখানে বসে আছিস? দেখ কে এসেছে। আমাদের কথা শুনে মায়া তাড়াতাড়ি চোখগুলো মুছে ফেলল, তারপর আমার দিকে ফিরে তাকালো। অয়ন বলল, কিরে মায়া, তুই কান্না করছিলি? মায়া বলল, আরে না, এখানে আয়, বস। অয়ন বলল, আমাদের আর মিথ্যা বলিস না, আমি সবই জানি। মায়া বলল, আরে না হুসাইন, আয় বস। আমি গিয়ে একটু দূরত্ব রেখে বসলাম আর অয়ন এসে আমাদের মাঝখানে বসে গেল। অয়ন বলল, বল এখন কি নিয়ে গল্প করা যায়? মায়া বলল, জানি না রে।
অয়ন বলল, ও আচ্ছা, তোমাদের দুইজনকে এখানে আসার কারণ কি তা কি জানো? অয়নের মুখে এমন কথা শুনে আমি অবাক হলাম। তাই ওর দিকে ঘাড় বাঁকা করে তাকালাম। অয়ন বলল, শোন, তোরা দুজন মিলে মুজিবনগর পার্কে যা, তাহলে ভালো হবে। না হলে এভাবে চুপচাপ আর দুজনকে থাকতে হবে না। আমি বললাম, দেখ, ও যে কথা বলছে সেটা কখনোই সম্ভব নয়। মায়া বলল, আমি জানতে চাই কেন সম্ভব নয়। আমি বললাম, কারণ আমি তোর যোগ্য না। মায়া বলল, তোর কিসের অভাব? পড়ালেখায় ভালো, স্মার্ট, আর মনের দিক থেকে যে তুই বেস্ট, আর ভবিষ্যতে যে তুই তোর ট্যালেন্ট দিয়ে যে কোনো বড় চাকরি পেতে পারিস, তাহলে আর সমস্যা কোথায়? আমি বললাম, হা হা হা, তুই আমার বড় চাকরি পাওয়ার কথা বলছিস? সেটা পাওয়ার জন্য যে ঘুষ লাগে তা তুই কি জানিস? আর যদিও ভাগ্যক্রমে পেয়েই যায়, তাহলে স্যালারি কত হবে? বেশি হলে 1 লাখ টাকা। তাতে তা একদিনের মার্কেটের টাকা। এটা তো তোর একদিনের মার্কেটের টাকা। আর সারা মাস তুই না খেয়ে থাকবি। তোর মেকআপে আরো অন্যান্য খরচগুলো না হয় বাদই দিলাম। মায়া বলল, দেখ, আমি একদম ভালো হয়ে যাব, আর আমার এত কিছু লাগবে না, শুধু তুই হলে চলবে। আমি বললাম, দেখ মায়া, আবেগ দিয়ে দুনিয়া চলে না। আমি জানি তুই আবেগের বশে অনেক কিছু করতে পারিস, কিন্তু যখন বাস্তবতার সামনে এসে দাঁড়ায় না, তখন আবেগ পালিয়ে যায়। তাই বলছি, পাগলামি করিস না। মায়া বলল, দেখ, আমাকে এত বোঝাতে আসবি না, আমি শুধু তোকে চাই, ব্যাস। আমি বললাম, দেখ, একটু বোঝার চেষ্টা কর, তুই মধ্যবিত্তদের মতো করে বাঁচাতে পারবি না। আমি বললাম, দেখ, একটু বোঝার চেষ্টা কর, তুই মধ্যবিত্তদের মতো বাঁচতে পারবি না। তুই পারবি না শুধু ভাত, মাছ আর ডাল দিয়ে বেলা পার করতে। তুই পারবি না 300-400 টাকা হাত খরচ নিয়ে দিন পার করতে। এই হাত খরচ থেকে টাকা বাঁচিয়ে আব্বু আম্মুর জন্য কিছু গিফট দিতে। তুই পারবি না 2-3টা শাড়ি দিয়ে মাস পার করতে। তুই পারবি না বাসে সবার সাথে চাপাচাপি করে ভার্সিটিতে আসতে। তুই পারবি না ভোরবেলায় উঠে বাসার সবার জন্য নাস্তা রেডি করতে আর সারাদিন গাধার মতো খাটতে। তুই পারবি না সবার মুখের দিকে তাকিয়ে নিজের স্বপ্নগুলোকে কুরবানি দিতে। তাই বলছি, তোর জন্য ভালো হবে তুই নিজের লেভেলের একটা ছেলেকে বিয়ে করে নিজের স্বপ্ন পূরণ কর। লাইফটা আরামে পার করে দিতে পারবি। আর আমাকে বিয়ে করলে তুই জিন্দা লাশ হয়ে যাবি। তখন আফসোস হবে, কারণ বাস্তবতা মৃত্যুর চেয়েও অনেক কঠিন, যার সামনে তুই এখনো করিসনি। মায়া ঠাস করে আমার গালে চড় বসিয়ে দিল। খেতে বলছি, খা, এই বলেই আমার মুখে ভাত পুড়ে দিল। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়েছিলাম আর ভাত খেতে লাগলাম। মায়া বলল, সোজা করে বলতেছি, কানে যায় না? এবার বাঁকা করে দেখবি। ভালো করে বললে তো কথা শুনবি না, লাথি মেরে কথা শোনাবো, মনে রাখিস। এসব বলছিল আর আমাকে ভাত খাইয়ে দিতে লাগলো, আর আমি শান্ত ছেলের মতো খেতে লাগলাম। হঠাৎই দরজার দিকে নজর যেতে দেখলাম অয়ন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। আমি বললাম, শালা, এসবের কারণ তুই দায়ী। অয়ন বলল, আমি আবার কি করলাম? আমি বললাম, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? অয়ন বলল, এই যে তোর বউ তোকে খাইয়ে দিচ্ছে সেটাই দেখছিলাম। আমি বললাম, ওই আমি বিয়ে করলাম কবে? অয়ন বলল, তা তো জানি না, তবে এত আদর করে বউ মাকে বাদে কে? অয়ন বলল, তা তো জানি না, তবে এত আদর করে বউ আর মা বাদে কে খাইয়ে দেয় বল? আমি বললাম, তুই গেলি না, এখন গ্লাস দিয়ে তোকে মারবো। এই বলে গ্লাসটা হাতে নিলাম আর অয়ন পালিয়ে গেল। আর এদিকে মায়া আমাকে খাইয়ে দিয়ে সবকিছু ঠিকঠাক গুছিয়ে ফেললো। প্লেট নিয়ে বাইরে যাওয়ার আগে আমার গালে একটা চুমু দিয়ে চলে গেল।
আমি অবাক হয়ে যাই, ওর যাওয়ার দিকে তাকিয়েছিলাম। কিছুক্ষণ পর মায়া আবারও রুমে আসলো। মায়া বলল, কি হলো, তুমি এখনো ঘুমাওনি? আমি রাগে কোনো কথাই বললাম না। মায়া বলল, ওলে বাবুটা, রাগ করেছ? রাগ করো না প্লিজ। আমি তাও কিছু বললাম না। মায়া বলল, আসো আমি ঘুম পাড়িয়ে দিই। আমি বললাম, না, আমি এখন ঘুমাবো না। মায়া বলল, তাহলে আমাকে একটু আদর করো। আমি বললাম, না, আমি এখন ঘুমাবো। মায়া বলল, এখন না বললে? মায়া বলল, এখনই না বললে ঘুমাবে না? আমি বললাম, এখন ঘুম পেয়েছে তাই ঘুমাবো। মায়া বলল, ওলে আমার বরটা, দেখি তো কত অভিমানী। আমি বললাম, ওই তোমার বরকে? মায়া বলল, আমার সামনে যে বসে আছে সে। আমি বললাম, আমি কারো বর না, আমি এখনো বিয়ে করিনি, তাই এই নামে ডাকবি না আমাকে। মায়া বলল, ওলে এত অভিমান আমার বরের, আর কত কিউট লাগে অভিমান করলে, তা আজকে যদি না দেখতাম তাহলে তো বুঝতেই পারতাম না। আমি ধুর বলে শুয়ে পড়লাম, আর মায়া মাথার কাছে বসে মাথায় হাত বোলাতে লাগলো। তাই কিছুক্ষণের মাঝে হারিয়ে গেলাম ঘুমের রাজ্যে। ঘুম ভাঙলো সন্ধ্যায়। আশেপাশে তাকিয়ে দেখি মায়া নেই, তাই ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে দেখলাম তাও নেই। যাক, শান্তি হলো মনটা। কিছুক্ষণ পর আম্মু তার রুম থেকে বেরিয়ে আসলো। আমি বললাম, আম্মু বমটা কই? আম্মু বলল, বম কে? আমি বললাম, মায়া কই? আম্মু বলল, মায়া তো চেয়েছিলাম ভালোবাসতে, কিন্তু কখন যে বিরক্তির কারণ হয়ে গেছি বুঝতে পারি নাই প্রিয়।